আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া। আজকে আমরা রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির চতুর্থ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস ছাড়া তোমরা রসায়নে এক ধাপও আগাতে পারবে না, সেহেতু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের অনেক বেশি জানতে হবে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস না পারলে আমাদের চলবে না। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা পরমাণু দেখি। সেটা হচ্ছে, দেখো, একটা নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রন ঘুরতেছে। তো এই যে আশেপাশে ইলেকট্রন যে ঘুরতেছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট। হ্যাঁ, তো এই যে এই শক্তি স্তরগুলা, তাহলে আমরা প্রথমে শক্তি স্তর সম্পর্কে একটু আলোচনা করি। তো এই যে এই শক্তি স্তরগুলো নিয়ে তো ইলেকট্রন ঘুরে, তাই না? তাহলে এক একটা শক্তি স্তরে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সেটার তো একটা ধারণ ক্ষমতা রয়েছে, যে এক একটা শক্তি স্তরে এতটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তো আমরা বলতে পারি যে এক একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো, এক একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত হবে সেটা সম্পর্কে আমাদের জানতে হলে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2n², যেটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা। ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তাহলে এইটা কক্ষপথ কত? এটা হচ্ছে n = 1, এটার n = 2, এটার n = 3, এটার n = 4, তাই না? n দ্বারা হচ্ছে শক্তি স্তর বলা হয়েছে। তো প্রথম শক্তি স্তরের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা বা প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কতটি থাকতে পারে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এই সূত্রের মাধ্যমে 2 × n দ্বারা কত? n দ্বারা প্রথম শক্তি স্তর, তাহলে 1², তাহলে 2টি। দ্বিতীয়টার জন্য যদি n = 2 হয়, তাহলে 2² = 2 × 2 = 4, 4 × 2 = 8, 8টি। n = 3 হয়, তৃতীয় শক্তি স্তরের বেলায় ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? n এর মান এই ক্ষেত্রে কিন্তু 3 হবে, তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18টি। আর যদি চতুর্থ শক্তি স্তরের কথা বলা হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2 × 4² = 4, 4 × 16, 16 × 2 = 32টি। তাহলে দেখো, আমরা কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে এক একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি সেটা কিন্তু আমরা খুব সহজে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, মানে এক একটা কক্ষপথে কতটির বেশি ইলেকট্রন আর ধারণ করতে পারবে না সেটার পরিমাণ আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, তাই না? তো এবার দেখো, আমরা যদি একটা পরমাণু দেখি, ধরো এই পরমাণুটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এই ক্লোরিনটা যদি আমরা এরকম চিত্র আকারে দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি পাবো? এটা ক্লোরিন। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা যাবে? 2টা যাবে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা যাবে? দ্বিতীয় কক্ষপথে তো 8টা থাকে, তার মানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন যেতে পারবে। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমরা 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে 8টা ইলেকট্রন দেওয়ার পরে কতটা ইলেকট্রন হলো? 10টা ইলেকট্রন হলো, বাকি থাকছে কয়টা? 7টা। তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কতটি থাকে সর্বোচ্চ? সর্বোচ্চ থাকে কিন্তু 18টি। তাহলে 18টার ভিতরে আমাদের বাকি আছে মাত্র 7টা ইলেকট্রন, তাহলে এখানে 7টা ইলেকট্রন বসায় দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এটা দ্বারা হচ্ছে ক্লোরিনে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন ক্লোরিন ব্যতীত আমরা যদি অন্য একটি পরমাণু দেখি, সেটা কি হবে দেখো। তো এবার দেখো, আমরা পটাশিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, পটাশিয়াম হচ্ছে 19। তাহলে 19 পটাশিয়ামে আমরা যদি এরকম চিত্রের মাধ্যমে দেখি, তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকছে? 2টা। দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8, 8টার বেশি দিতে পারবো? 8টার বেশি দিতে পারবো না, কারণ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এবার তৃতীয় কক্ষপথের জন্য তার ইলেকট্রন আর বেঁচে রয়েছে কয়টা? 2 আর 8 10, তাহলে 9টা ইলেকট্রন কিন্তু তার এখনো রয়েছে। এই 9টা ইলেকট্রন আমরা কিন্তু চাইলেই এখানে তৃতীয় কক্ষপথে দিতে পারি না। ভাইয়া, তৃতীয় কক্ষপথে তো ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, তাহলে আমরা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কেন সবগুলো দিতে পারবো না সেই নিয়ে আমরা আলোচনা করতে গেলে আমাদের আবহাওয়ার নীতি সম্পর্কে জানতে হবে। তার আগে আমরা এটা দেখো, এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন কয়টা দিচ্ছি দেখো। প্রথমে 8টা ইলেকট্রন দিয়ে দিব। 8টা ইলেকট্রন দেওয়ার পরে
আমাদের থাকতেছে কয়টা, একটা ইলেকট্রন। তো ওই একটা ইলেকট্রন আমাদের তৃতীয় শক্তি স্তরে না থেকে চতুর্থ শক্তি স্তরে চলে যাবে। তো চতুর্থ শক্তি স্তরে কেন যায়? এই যে এই ইলেকট্রনের কক্ষপথগুলো যে রয়েছে, এই কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিটালে থাকে। তো অরবিটালের শক্তি অনুযায়ী কিন্তু ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে যায়, দেন উচ্চ শক্তি স্তরে যায়। তো চতুর্থ শক্তি স্তরে যে অরবিটালটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে অরবিটালের থেকে নিম্ন শক্তির, যার ফলে ইলেকট্রনটা আগে চতুর্থ শক্তি স্তরে যাবে, যে ইলেকট্রন দিবে, তারপরে যতটা ইলেকট্রন থাকে সে ইলেকট্রনগুলো আবার তৃতীয় শক্তি স্তরে চলে আসবে। তো এই সম্পর্কে আমাদের জানতে হলে একটু পরে আমি তোমাদের আরো ভালোভাবে বোঝাবো। তো দেখো এটা মূলত ব্যতিক্রম কেন, তাই না? এইটা তো এভাব দিয়ে নিয়ম অনুযায়ী ঠিকই আছে, এটা তো ব্যতিক্রম। তো ব্যতিক্রম সম্পর্কে আমাদের জানতে হলে পর্যায় সারণী যেটা তোমাদের রয়েছে 1s 2s 2p 3s, এরকম যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সেই ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ভালোভাবে অবগত হওয়া লাগবে। তো দেখো তার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে এই কক্ষপথগুলো রয়েছে, হ্যাঁ, শক্তিস্তর বা কক্ষপথ, এই শক্তিস্তরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে? জাতমাতাভাবে তো থাকে না। তো শক্তিস্তরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিটালে থাকে, হ্যাঁ। প্রথম শক্তিস্তরে একটা, দ্বিতীয় শক্তিস্তরে তোমার হচ্ছে 2টা অরবিটাল, তৃতীয় শক্তিস্তরে তোমার 3টা অরবিটাল, চতুর্থ শক্তিস্তরে 4টা অরবিটাল, হ্যাঁ। এই যে অরবিটালগুলো রয়েছে, এই অরবিটাল সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব। তো এবার দেখো পরমাণুর যে শক্তিস্তর রয়েছে, এই শক্তিস্তরগুলোকে কিন্তু আবার বিভিন্ন উপশক্তিস্তর দ্বারা ভাগ করা থাকে, যেই উপশক্তিস্তরকে আমরা কিন্তু অরবিটাল নামেও চিনে থাকি। যে উপশক্তিস্তরগুলোকে তোমার হচ্ছে এস, পি, ডি, এফ দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো এই উপশক্তি স্তরগুলোকে আমরা কিভাবে নির্ণয় করি? এই উপশক্তি স্তরগুলোকে আমরা নির্ণয় করি হচ্ছে একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা হচ্ছে 0 থেকে n-1। এই সূত্র দ্বারা কিন্তু আমরা উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করে থাকি। দেখো এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান 3। তো দেখো উপশক্তি স্তরকে আমরা হচ্ছে এল দ্বারা চিনে থাকি। তাহলে এল এর মান 0 থেকে n-1। তাহলে দেখো আমরা প্রথম শক্তি স্তর n সমান সমান 1, তাহলে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা উপশক্তি স্তরগুলো কিরকম সেটা নির্ণয় করব। দেখো n সমান সমান যখন 1, তখন উপশক্তি স্তর l এর মান হবে l সমান সমান কত হবে, n-1। তাহলে আমরা যদি লিখি n-1, তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 1 মাইনাস 1, কত বের হচ্ছে, 0 বের হচ্ছে, তাই না? তাহলে 0 যখন হবে তখন উপশক্তি স্তর কত হবে, s হবে। কিন্তু এই ক্ষেত্রে n দ্বারা কি বোঝানো হয়েছে, n দ্বারা প্রথম শক্তি স্তর বোঝানো হয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরের জন্য আমরা 1s লিখতে পারি। এবার দেখো n যখন 2 হবে তখন l এর মান হবে কত, 2 মাইনাস 1, তাহলে কত আসছে, 1 আসছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা, সেটা হচ্ছে 0 থেকে n-1, 0 থেকে n-1 এই কথা তোমাকে বলা হয়েছে। তার মানে কি, যে 0 থেকে n-1 মানে 0 হবে, 0 পর থেকে যে সংখ্যাগুলো বাড়তে থাকবে সেটাই। তাহলে এই ক্ষেত্রে 0 পরে কত আসছে, 1 যেহেতু আসছে, তাহলে 1 পর্যন্ত থেমে গেল। তাহলে 0-এর জন্য আমরা কি পাই, s পাই। 1-এর জন্য আমরা কি পাই, 1-এর জন্য p পাই, তাই না? তাহলে এই ক্ষেত্রে s p। এবার দেখো এটা দ্বিতীয় শক্তি স্তর, তার মানে 2s 2p। এরপরে দেখো n সমান সমান যখন 3, তখন l এর মান হবে 3 মাইনাস 1, তাহলে কত আসছে, 2 আসছে। তাহলে এই ক্ষেত্রে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 1 2। তাহলে দেখো কি কি পাই, s p, 2 এর জন্য দেখো d, তাহলে s p d। এবার এটা কোন কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে 3s 3p 3d, ঠিক আছে? তো n সমান সমান যখন 4 হবে, এটা তোমরা নিজেরা করবা। তাহলে l এর মান কত হবে, l এর মান হবে 4 মাইনাস 1 সমান সমান 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3। তাহলে s p d f, তাহলে s p d f।
তাহলে এটা কোন শক্তি স্তর? চতুর্থ শক্তি স্তর। তাহলে 4s 4p 4d 4f। তাহলে আশা করি এল এর মান তোমরা নির্ণয় করতে পারবা, যেটা হচ্ছে অরবিটাল সংখ্যা। তাহলে অরবিটাল সংখ্যাগুলো কিরকম হয় সেটা এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম শক্তি স্তরে অরবিট সংখ্যা কত? একটি, এস অরবিটাল। দ্বিতীয় কক্ষপথে এস এবং পি, তৃতীয় কক্ষপথে এস পি ডি এবং চতুর্থ কক্ষপথে এস পি ডি এফ। ঠিক আছে, আশা করি এটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করার আগে দেখো তোমাদের একটা বইয়ে সুন্দর ছক দেওয়া আছে, সেই ছক অনুযায়ী যদি আমরা বুঝতে পারি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা খুব সহজেই কিন্তু ইলেকট্রন বিন্যাসের ওই ছকটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন আগে একটা, তাই না? তাহলে 1s। দ্বিতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা কতটি? দুইটা, তাহলে 2s 2p। তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা কতটি? তিনটি, 3s 3p 3d। চতুর্থ কক্ষপথে অরবিটাল সংখ্যা চারটি, তাহলে 4s 4p 4d 4f। ঠিক একইভাবে পঞ্চম কক্ষপথে ইলেকট্রন 5s 5p 5d 5f। এর পরবর্তী থেকে দেখবা ইলেকট্রন অরবিট সংখ্যা কিন্তু কমে আসবে। তো দেখো 6s 6p 6d, এরপরে 7এ আরেকটা কমবে, 7s 7p 7 থাক। তো এবার 8s। তো দেখছো এই ভাব দিয়ে যদি আমরা ছকটা আইকে নিই, সেই ক্ষেত্রে ইলেকট্রন আগে কোন কক্ষপথে প্রবেশ করবে? আগে মূলত এটাতে প্রবেশ করবে। তো এইটা আসে মূলত এরকম তীর চিহ্ন দ্বারা, এরকম তোমার তীর চিহ্ন দ্বারা কিন্তু ইলেকট্রনগুলো আসে। তো প্রথমে তীর চিহ্নর মাথা যেদিকে আছে সেই দিকে আমরা আগে লিখবো। তাহলে 1s, তারপরে কি লিখলাম? 2s লিখলাম, 2s, তারপরে 2p 2p, তারপরে কিন্তু আর এটা না, তারপরে দেখো এটা 3s 3s, তারপরে কোনটা হবে দেখো, তাহলে 3p, তারপরে 4s 3p 4s, তারপরে কীভাবে আসবে? তারপরে দেখো এইভাবে দিয়ে আসতেছে 3d 4p 5s 3d 4p 5s, তারপরে এই দেখো এইভাবে দিয়ে আসতেছে। তাহলে তীরচিহ্ন মাথা আগে যেটাকে স্পর্শ করবে সেটা আগে, তাহলে 4d 5p 4d 5p 6s 6s, এরপরে দেখো 4f 5d 6p 7s, তারপরে এই দেখো তাহলে 5f 6d 7p 8s। তো আমরা এই ছকটা মূলত হচ্ছে আউটবাউর নীতি অনুযায়ী তোমার ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, দেন উচ্চ শক্তির অরবিটালে যাবে। সো সেই অনুযায়ী কিন্তু এই ছকটা তোমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যার ফলে আমরা কিন্তু এটার মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট এরকম ছক আকারে আয়ত্তে নিয়ে আসতে পারলেই কিন্তু আমরা সবগুলো লিখতে পারবো। তো দেখো তোমাদের এরই মাঝে কিন্তু 10টা মুখস্থ করলেই আমাদের হয়ে যায়, 10টা মুখস্থ করলেই আমাদের আর বেশি লাগে না। তো সবগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট এই ছকটা আয়ত্তে নিয়ে আসলে এই সবগুলা কিন্তু আমাদের অটোমেটিক চলে আসবে মাথায়। হ্যাঁ, তো এবার আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব। প্রথমে আমরা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখব। ক্লোরিন হচ্ছে 17, পারমাণবিক সংখ্যা 17। তো পারমাণবিক সংখ্যা দ্বারাই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। তো এই ক্ষেত্রে দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের ছক অনুযায়ী 1s2 2s2 2p6 3s2 3p। এবার দেখো আমরা কয়টা হলো, 2টা 8টা, মানে 10টা আর 2টা 12টা, তাহলে এই ক্ষেত্রে 5টা। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হয়ে গেছে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন, তাই না? তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, দেখো চিত্রের আগে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এসপি, এস এর উপর 2টা ইলেকট্রন, পি এর উপর 5টা ইলেকট্রন। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এসপি ডি এফ, এস পি ডি
এফ, এগুলো হচ্ছে মূলত অরবিটাল সংখ্যা, তাই না? তো এই অরবিটাল সংখ্যায় এস এর মান হচ্ছে 2, মানে এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি এর মান হচ্ছে 6, মানে পি এ অরবিটাল ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি এর ক্ষেত্রে 10টি এবং এফ এর ক্ষেত্রে 14টি ইলেকট্রন সে ধারণ করতে পারে। তো এই যে এই ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, এটা কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করি, সেটা হচ্ছে 2 × 2l + 1, যেই ক্ষেত্রে এল এর মান কিন্তু দেখো এইটা। তো এল দ্বারা কি বোঝানো হয়? এল দ্বারা কিন্তু অরবিটাল সংখ্যা বা উপশক্তি স্তর বোঝানো হয়, তাই না? তো এল এর মান এই ক্ষেত্রে এস এর জন্য কত জানো? এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 এবং এফ এর ক্ষেত্রে 3, যেটা আমরা হচ্ছে n-1 এই সূত্র দিয়ে কিন্তু আমরা নির্ণয় করছিলাম যে প্রথম শক্তির জন্য কত হয়? 0, তো 0 = এস। দ্বিতীয় শক্তির জন্য কত হয়? প্রথম শক্তির সমান দ্বিতীয় শক্তির বেলায় কি হয়? 0 এবং 1, মানে কি এস এবং পি, যেই ক্ষেত্রে 1 আসতেছে মেইনলি, তাই না? এই 1 হচ্ছে নতুন, তো এই ক্ষেত্রে পি, তাহলে 1 এর মান কত? পি। এন = যেমন 3, সেই ক্ষেত্রে কত? 2, এস পি ডি, তাহলে ডি আসতেছে। তো এই ভাব দিয়েই তো আমাদের এই এল এর মানটা বের করছিলাম আমরা, তাই না? তো এবার দেখো আমরা এই সূত্রের মাধ্যমে এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে এস অরবিটালে, পি অরবিটালে, ডি অরবিটালে, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা নির্ণয় করব। তাহলে এস এর ক্ষেত্রে দেখো, এস এর ক্ষেত্রে 2 × 2l, এল এর মান কত এস এর ক্ষেত্রে? এল এর মানটা হচ্ছে 0, তাহলে 0 + 1, এই ক্ষেত্রে কত আসবে? 2 আসবে। পি এর ক্ষেত্রে দেখো 2 × 2, এই ক্ষেত্রে পি এর মান কত? পি এর মান হচ্ছে 1, এল এর মানটা কত আসছে? 1 আসতেছে। তাহলে এই ক্ষেত্রে 2 × 2 = 3, 3 × 2 = 6। তাহলে ডি এর ক্ষেত্রে যদি আমরা দেখি 2 × 2 তাহলে কত আসছে? এল এর মানটা আসছে 2, তাহলে 2 × 2 = 4, 5, 5 × 2 = 10। এবং এফ এর ক্ষেত্রে যদি আমরা দেখি 2 × 2 তাহলে এল এর মান কত আসছে? 3, তাহলে 3 × 2 = 6, 6 আর 1 = 7, তাহলে 7 × 2 কত আসছে? 14। তাহলে এই দেখো, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা কোনো অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে সেটা কিন্তু নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো এবার দেখো আমরা তো এই অনুযায়ী আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস করে ফেলছি। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যদি ক্লোরিনের চিত্রটা দেখি, তাহলে চিত্রটা কিরকম হবে? যে ক্লোরিনের ঘর কয়টা হবে? 3টা হবে। তাহলে শক্তি স্তর হচ্ছে 3টা, তাহলে 1টা 2টা 3টা। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাহলে 2টা পুজে গেছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 1 2 3 4 5 6 7 8। তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? 7টা আছে। তাহলে 1 2 3 4 5 6 7টা। এবার আমরা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করব, সেটা হচ্ছে পটাশিয়াম। তো দেখো, পটাশিয়াম হচ্ছে 19। তো পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কটা হচ্ছে? 10টা 18টা, তাহলে হাতে থাকছে 3টা। এরপরে কি আছে? 3d, তাই না? তারপরে কি আছে? 4s। এবার হাতে থাকে 3টা ইলেকট্রন, ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 10টি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা 10টা ইলেকট্রনের ভিতরে 3টা ইলেকট্রন এখানে বসাই দিতে পারি, তাই না? খুব ইজিলি 3টা বসাই দিতে পারি। কিন্তু ভাইয়া আমরা এটা দিলে সম্পূর্ণ এটা ভুল হবে। ডি এর মাথায় আমরা আগে 3টা ইলেকট্রন বসাতে পারবো না। কেন পারবো না? দেখো, ডি এর আগে এই যে 4s আছে, এই 4s অরবিটালে ইলেকট্রন কিন্তু আগে প্রবেশ করবে, তারপরে ডি অরবিটালে প্রবেশ করবে। কেন করবে? কারণ 4s অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং 3d অরবিটালটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। তো আবর্ণ নীতি অনুযায়ী আমরা জানি হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো 4s অরবিটালটা নিম্ন শক্তির অরবিটাল, এটা আমরা কিভাবে জানবো? এটা জানার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n+l এর মান দ্বারা কিন্তু আমরা বলতে পারি যে কোন অরবিটালে ইলেকট্রন শক্তিটা বেশি। তো কোন অরবিটালের শক্তি বেশি সেটা এই সূত্র দ্বারা যদি আমরা নির্ণয় করি, তাহলে n+l এর মান যার বেশি সেই অরবিটালে ইলেকট্রন শক্তিটা বেশি। আর যে অরবিটালে n+l এর মানটা কম আসবে সেটার
নিম্ন শক্তির অরবিটাল। হ্যাঁ, তো নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4s এর জন্য আমরা যদি দেখি, 4s এর জন্য যদি আমরা দেখি, তাহলে 4s এর জন্য n সমান সমান কত, n সমান সমান 4। তাহলে 4 প্লাস l দ্বারা কি বোঝানো হয়েছে, l দ্বারা বোঝানো হয়েছে এই যে s এর যে মানটা আমরা আগের বার কি লিখলাম, যে l এর মান 0 সমান সমান s, 1 সমান সমান p, 2 সমান সমান d এবং 3 সমান সমান f। এই যে উপশক্তির যে মানটা রয়েছে এই মানটাই হচ্ছে মূলত এল এর মান। তাহলে এস এর ক্ষেত্রে এল এর মান কত হবে, এস এর ক্ষেত্রে এল এর মান হবে 0। তাহলে কত আসছে 4। তাহলে এবার যদি আমরা 3ডির মানটা বের করি, তাহলে 3ডির বেলায় হচ্ছে এন এর মান কত, 3, এন এর মান হচ্ছে 3, আর ডি এর জন্য এই দেখো এল এর মান হচ্ছে ডি এর জন্য 2। তাহলে 3 প্লাস 2, তাহলে কত বাড়াবে, 5 বাড়াবে। তাহলে কোনটা বড়, 4 বড় না 5 বড়, অবশ্যই 5 বড়। তাহলে 5 মানটা বেশি, তাহলে 3ডির যেই মানটা বেশি, তাহলে এটা কি উচ্চ শক্তির অরবিটাল, আর এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। তাহলে নিম্ন শক্তির অরবিটাল কোনটা, এটা হচ্ছে নিম্ন আর এটা হচ্ছে উচ্চ। তাহলে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন পরে যাবে, নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন আগে আসবে। তাহলে 4s অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, তাহলে 4s অরবিটালে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। তো এটা কত, 19। তাহলে দেখো আমার একটু ভুল হয়েছিল যে এখানে আমরা 3 বলছিলাম, মূলত 3 না। তাহলে 10টা 18টা আর হাত থেকে একটা, তাহলে এই ক্ষেত্রে একটা না বসে এ এক চলে যাবে 4s এর মাথায়। তো 4s অরবিটালে আগে প্রবেশ করবে। তো এটা তুমি এভাবে দিয়ে যদি লেখো তাহলে 3ডির মাথায় 0 লিখতে পারবা। আর যদি তোমাদের বইয়ের নিয়ম অনুযায়ী, বইয়ের ছক অনুযায়ী তুমি লিখতে চাও, সেই ক্ষেত্রে আমরা 4sটা আগে লিখি, যার ক্ষেত্রে কিন্তু এরকম থাকে, তারপরে হচ্ছে 3ডি থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মূলত বুঝতে পারি না, তো ওই সিরিয়াল অনুযায়ী আমরা আগায় দিতে থাকি। কিন্তু 4sটা কেন আগে আসলো, সেটা হচ্ছে মূলত 4sটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, এই জন্য তোমার বইয়ে সুন্দর মতো সাজায় দিছে যে নিম্ন শক্তির অরবিটালটা আগে দিয়ে দিছে। কিন্তু তুমি মূলত সাজায় লেখার ক্ষেত্রে 3D আগে লিখবা, তারপরে 4s লিখবা। তাহলে 4s অরবিটালের মাথায় একটা ইলেকট্রন, তুমি এটা না লিখলেও হবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, সেই ক্ষেত্রে দেখো এখানে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের বেলায় 4s মানে 4টা কক্ষপথ হবে। তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন আগে একটা প্রবেশ করে নেবে, তারপরে দেখো ইলেকট্রন বাকি থাকছে কয়টা, 8টা থাকতেছে। তাহলে দেখো 8টা ইলেকট্রন যদি দিয়ে দেই, তাহলে এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের চিত্র। তো আরেকটা যদি আমরা ব্যতিক্রম দেখি, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম SC, স্ক্যান্ডিয়াম 21। তো এই ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। তাহলে 2টা 8টা 10টা 18টা, 18টার পরে হচ্ছে বাকি থাকছে 3টা, তাই না? তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 4s, তাহলে 4s2, হাত থেকে একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন এখানে আসবে। তো তুমি এই ভাব দিয়ে যদি লেখো, তাহলে মূলত তোমার সাজায় লেখা হবে। তো তুমি যে ভাব দিয়ে লেখো না কেন, তোমার ভুল হবে না। তো মূলত এই ভাব দিয়ে লেখার চেষ্টা করবে, এটা হচ্ছে সব থেকে সুন্দর উপায়, মানে সুন্দরভাবে সাজিয়ে লেখার উপায়। তো এই ক্ষেত্রে কেন 3D অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করলে, এটা তো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম যে নিম্ন শক্তির অরবিটাল এইটা, যার কারণে ইলেকট্রনটা আগে এটাতে প্রবেশ করছে। তো এই ক্ষেত্রে দেখো স্ক্যান্ডিয়ামের চতুর্থ কক্ষপথ, কয়টা কক্ষপথ হবে, 4টা। তাহলে চতুর্থ কক্ষপথে 2টা ইলেকট্রনে দেখো 2টা দিয়ে দিলাম। এবার ডি অরবিটালে, 3D অরবিটালে এটা নতুন করে একটা অরবিটালে ইলেকট্রন গেছে, তাহলে এখানে 8টা ইলেকট্রন যে রয়েছে এটা কিসের, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে 8টা ইলেকট্রন তো এটা পূর্ণ রয়েছে, তাহলে 8টার পরে আরও একটা অরবিটালে চলে যাবে। তো দেখো এসপিডি এই অরবিটালগুলো কিরকম থাকে। তো মনে করো আমি একটা নিউক্লিয়াসকে বড় করে লিখলাম। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো এস অরবিটালে হচ্ছে ইলেকট্রন থাকে, মনে করো এটি হচ্ছে এস অরবিটাল। তো এটাতেও থাকবে এস অরবিটাল, থাকছে পি অরবিটাল। পি অরবিটালে কিন্তু ইলেকট্রন থাকে 6টা, তাহলে প্রত্যেকটা খাপে 2টা করে ইলেকট্রন থাকতেছে, তাহলে এটা হচ্ছে পি অরবিটাল। দ্বিতীয়টাই থাকে এস থাকে, হ্যাঁ, পি থাকে, পি থাকে এবং ডি থাকে। ডিতে যায় কটা থাকে, 10টা। তাহলে খাপ থাকবে কয়টা, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5টা খোপ। তাহলে এটা হচ্ছে ডি। হ্যাঁ, তো ইলেকট্রনের খোপগুলো আছে মূলত এরকম, যে ডি অরবিটাল এটা, তাহলে ইলেকট্রনগুলো এই অরবিটালে থাকবে। ডি এর মান, তাহলে এই ক্ষেত্রে দেখো ডি এর ক্ষেত্রে একটা ইলেকট্রন, তো এই ক্ষেত্রে মনে করে একটা ইলেকট্রন থাকবে। আর এস এর ক্ষেত্রে তো 2টা ইলেকট্রন থাকতেছে, পি এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন,
এইভাবে দিয়ে থাকতেছে। তো হ্যাঁ, মূলত আমি অরবিটাল সম্পর্কে মোটামুটি একটা চিত্রের মাধ্যমে তোমার ধারণাটা দিলাম যে অরবিটালগুলো কীরকম, মানে কী কাজ করে আর কি। তো আশা করি এই পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেছো। তো এর পরবর্তীতে তোমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা ইলেকট্রন বিন্যাসটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবা আরও ইজি হয়ে যাবে। তো ইলেকট্রন বিন্যাস মূলত সহজ। তো আমি মূলত তোমাদের প্রথম থেকে যে ধারণাগুলো দেওয়ার দরকার আছে, মানে বেসিক যে ধারণাগুলো তোমাদের জানা দরকার সেগুলো জানানোর উদ্দেশ্যেই ভিডিওটা এত বড়ভাবে করা। তো মূলত ইলেকট্রন বিন্যাস এত ঝামেলার কিছু না। তো আমি মূলত বেশি আলোচনা করছি, এই জন্য তোমাদের একটু কঠিন মনে হতে পারে। তো তোমরা ইলেকট্রন বিন্যাস বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে অনেক ইজি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।